আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ২০ বছরের সকল রেকর্ড ভঙ্গ হতে চলছে। কে রিপোর্ট করেছে? দৈনিক ইত্তেফাক। কি শুনলেন? ঠিক নাকি ভুল শুনলেন? আবার শুনেন। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে চলছে। হাসিনা দুর্নীতিবাজ ছিল, মহা লুটেরা ছিল, ১৫.৫ বছর ক্ষমতায় ছিল, সেই রেকর্ডও ভাঙতে যাচ্ছে নতুন সরকার। সবাই একবার করে সুবহানাল্লাহ বলবেন। দর্শক, বাংলাদেশ নিয়ে অনেকেই বলছেন কিছু খবর দেওয়ার জন্য, বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য অনেকেই অনুরোধ করছেন। তাই আজকে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলতে চাই। গতকালকের একটি দৃশ্য আমাকে মানসিকভাবে খুব অসুস্থ করে ফেলেছে। বরিশালগামী একটি লঞ্চে একটি পরিবার নৌকায় করে লঞ্চে উঠতে যাওয়ার সময় দুটো লঞ্চের মাঝে চাপা পড়ে বাবা এবং তার ছেলে দুজন একসাথে মারা গেছে, এবং ছেলের স্ত্রী যিনি গর্ভবতী ছিলেন তিনি হাসপাতালে ভর্তি আছেন। এই দৃশ্যটি আমি একবার দেখেছি, তারপর আর দেখতে পারিনি, এবং সারা দিন আমি মানসিকভাবে যথেষ্ট অসুস্থতা ফিল করেছি। কারণ এরকম ভয়ঙ্কর দৃশ্য আসলে আমরা দেখতে চাই না, সবাই নিতে পারে না, আমি নিতে পারি না। কি হয়েছিল? বাংলাদেশের সদরঘাটে যদি আপনি প্রবেশ করেন, মনে করবেন এই রাষ্ট্রের কোনো বাপ মা নাই, এই রাষ্ট্রের কোনো বাপ মা নাই, এই রাষ্ট্র অটোমেটিক চলে, কেউ চালায় না। মানে এই সদরঘাট নিয়ে বাংলাদেশের মানুষের, লক্ষ লক্ষ মানুষের এত ভোগান্তির পরও এই সদরঘাট নিয়ে কারো ভাবনা নেই, কিন্তু এখান থেকে লুটপাট চলে নিয়মিত। যারা ক্ষমতায় থাকে এখান থেকে তারা প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করে। ধরেন একটি লঞ্চ দাঁড়িয়ে আছে, আরেকটি লঞ্চ আসতেছে, কিন্তু সামনে একটি নৌকোতে যাত্রীরা নৌকো থেকে লঞ্চ উঠবে। কেন? এই লঞ্চগুলো ঘাটে ভিড়তে পারছে না। কেন? সিরিয়ালি অনেক লঞ্চ আছে, তো যাত্রীরা লঞ্চের টিকিট পাবে না বা জায়গা পাবে না, এই জন্য নৌকায় করে তারা লঞ্চগুলোতে ওঠে। তো একটি নৌকা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, আরেকটি লঞ্চ তা দেখে তার গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। কারণ বিচার হবে না। এই দেশে বিচার হয়? ৫৪ বছরে কয়টা বিচার হয়েছে বলেন? ছেলেটার নাম সোহেল, বয়স ২২, সঙ্গে তার স্ত্রী, গর্ভবতী স্ত্রী এবং তার বাবা। সে নৌকার মধ্যে ছিল, লঞ্চটি এসে তাকে চাপা দিয়ে আরেকটি লঞ্চের সাথে পিষে তার দুটো পা কোমরের নিচ থেকে কেটে নিয়ে চলে গেছে। আরেকটা দেহকে পুরো লঞ্চ চেপে থেতলে একেবারে পুরো টুকরো টুকরো করে ফেলেছে, একদম ছাড়া ছাড়া করে ফেলেছে। আমি আর মুখে বলতে পারছি না। সোহেলের স্ত্রী চাপা খেয়ে পানিতে পড়ে গেছে, এখন পর্যন্ত বেঁচে আছে শুনছি, যে গর্ভবতী মহিলা। আচ্ছা বলেন তো, এই দৃশ্য কোনো সুস্থ মানুষ দেখতে পারবে? কিন্তু দৃশ্য আমরা প্রতিদিন দেখছি। আজকে সদরঘাট, কালকে আরেক জায়গায় ঘটবে। দুটো বাস প্রতিযোগিতা করবে, করে মুখোমুখি সংঘর্ষে পথে অনেক মারা যাবে। একজন ড্রাইভার গাড়ি চালাবে আর ফোনে কথা বলবে, পথে অ্যাক্সিডেন্ট করবে, অনেকগুলো শিশু মারা যাবে। আমাদের এই ড্রাইভিং পেশায় যারা আছেন, বা মানে ড্রাইভার বা ড্রাইভিং দেবী একটা দিয়ে সবগুলোই বুঝিয়েছে। রাষ্ট্র যে চালান তিনিও ড্রাইভার, রাষ্ট্র পরিচালনার ড্রাইভার বাসের। এই ড্রাইভার সমাজটাই না আসলে আমরা ভুল লোকদেরকে চয়েস করে রাখি সব সময়। কি হবে? সরকার লঞ্চ দুটোর পারমিট বাতিল করবে। এই লঞ্চ দুটোর মালিক হবে খুব পাওয়ারফুল লোক, এবং তারা মোটা অঙ্কের টাকা দিয়ে শীঘ্রই ফিরে আসবে। কিন্তু এই নিউজটা হবে না। এখন যে সিদ্ধান্ত নিবে সরকার, এটা আমরা জানবো, এরপরে এটা অটোমেটিক চালু হয়ে যাবে। কি করবেন? আপনার কিসের ক্ষমতা আছে? আপনি যে গণভোটের পক্ষে ভোট দিয়েছেন, সেই গণভোট বাস্তবায়ন হচ্ছে? ৪-৫ কোটি ভোটের কোনো মূল্য আছে? এই দেশের জনগণের মূল্য আছে? এই দেশ চলে ভিন্ন দেশের প্রেসক্রিপশনে। আপনি কিসের ভোট দেন? কিসের ভোটের দরকার এই দেশে? দেশ তো চালাবে এস্টাবলিশমেন্ট।
দেশ চালাবে ওপারের প্রেসক্রিপশন। আপনার ভোটের কোনো ভ্যালু নাই এই দেশে। আপনি ভোট দিবেন আম গাছকে, আর ক্ষমতায় বসবে কলা গাছ। এটাই বাংলাদেশের নিয়ম। তাহলে আপনাকে কি করতে হবে? জেগে উঠতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে আরেকটি বিপ্লব করতে হবে। আমি আজকে দেখলাম আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক ছোট ভাই শামীম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। শামীম একটা কথা বলেছে, যে তার কথাটা আমার খুব ভালো লাগছে। আমি আমার ফেসবুকে এই কথাটা দিয়েছিলাম। আমি আপনার কথাটা একটু পড়ে শোনাইলে আপনারা বুঝবেন। মানে আমার খুব পছন্দ হয়েছে শামীমের কথাটা, তাই আমি আপনাদেরকে আরেকবার শোনাবার চেষ্টা করছি। শামীম বলছেন, নেতারা তরুণ প্রজন্ম বলতে কেবল তাদের সন্তানদেরকেই বোঝে, বাকিরা গাড়ির পেছনে দৌড়ানো কর্মী। কথাটা বুঝছেন? আমাদের নেতারা তরুণ প্রজন্মের কথা বলেন না, মূলত তারা মনে করে তাদের ছেলে বা মেয়ে যারা বড় হচ্ছে, আগামী দিনে বাবার চেয়ারটা তারা বসবে, আর মানে নেতার ছেলে নেতাই হবে, এটা বুঝিয়েছে। আর বাকি যারা আছে তারা গাড়ির পেছনে দৌড়াবে, নেতা যখন আসবে পেছনে দৌড়াবে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আমরা দেখি না ছাত্র দলের প্রেসিডেন্ট রাকিব ভাই কিভাবে দৌড়াচ্ছেন, একটা দলের প্রেসিডেন্ট গাড়ির পেছনে দৌড়াচ্ছেন। এই দৃশ্যগুলো আমাদের বলে দিচ্ছে যে আমরা রাজনীতিবিদরা দাস, আর রাষ্ট্রে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা হলাম দাস। দর্শক, আমরা কি দেখলাম বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেসের বেশ কয়েকটা বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে। লম্বা সময় উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মানে 5টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশেষে জানলাম কিছুক্ষণ আগে সেটা চালু হয়েছে। এই যে ঈদ আসবে বা এই ঈদ যাবে, এই ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে কয়েকশো মানুষের প্রাণ যাবে শুধু সড়ক পথে। দেখবেন এই শুরু হয়ে গেছে, আবার যখন এই ঈদ শেষে বাড়ি ফিরবে, নারীর টানে বাড়ি যায়, আবার কর্মস্থলে ফিরে আসে, দেখবেন শত শত মানুষের মৃত্যুর খবর আসবে গণমাধ্যমে। কোন সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? উৎসব তো পুরো পৃথিবীতে আসে, তাই না? খ্রিস্টানদের উৎসব আছে, হিন্দুদের উৎসব আছে, ইহুদিদের উৎসব আছে, মুসলিমদের উৎসব আছে। তো উৎসব পুরো পৃথিবীতেই হয়, কেবল বাংলাদেশের এই করুণ পরিণতি কেন? আমরা মোটামুটি ইউনুস আমলে কিছুটা ভালো দেখেছিলাম। ইউনুসের যে আমলটা, সেখানে আমরা যে ঈদগুলো পালনের সুযোগ পেয়েছিলাম, আমরা এরকম ভয়ানক ঘটনাগুলো কম দেখেছিলাম। এবং যাত্রীরা স্বীকার করেছেন যে তারা এবার সবচেয়ে ভালোভাবে বাড়ি যেতে পেরেছেন, আসতে পেরেছেন। ইত্তেফাকের যে খবরটি দিয়ে ভিডিও শুরু করলাম, ইত্তেফাক বলছে গত 20 বছরে সকল রেকর্ড ভাঙছে এবার বাস ভাড়ার, মানে এত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বাপ মা আছে এই দেশের? বলেন। আপনারা বেছে বেছে যদি ঋণ খেলাপিদের, চাঁদাবাজদের পার্লামেন্টে পাঠান, এর চেয়ে ভালো কি আশা করবেন? এদেশের জনগণের জন্য এরকম নেতাই যথেষ্ট। এদেশের জনগণের জন্য এই নেতারাই পারফেক্ট। যে দেশের জনগণ লুটেরা, ঋণ খেলাপি, চাঁদাবাজদের ভোট দিয়ে পার্লামেন্টে নেয়, তাদের জন্য নির্বাচন কেন্দ্রে গোলাগুলি করে, মারামারি করে, জীবন দেয়, সেই দেশে এর চেয়ে ভালো কি আশা করেন? গত 15.5 বছর এই দেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল। হাসিনা দিনকে দিন সে ফ্যাসিস্ট থেকে একটা মহারানী, মানে কি বলবো, দানবীয় আকৃতি ধারণ করেছে। এদেশের মানুষ চুপ থাকতে 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 একটা সময় বিপ্লব বা অভ্যুত্থান ঘটায়। বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম দুর্নীতি পরিপূর্ণ, প্রত্যেকটা সিস্টেম দুর্নীতিতে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। আপনি কোথায় হাত দেবেন? যে লোকটা আজকে নেতা হয়েছে, সে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেছে, সে নির্বাচনের জন্য রাতে ভোট কেনা বেচা করেছে, তার অজস্র টাকা খরচ করতে হয়েছে। আপনি নির্বাচনের আগের দিন 500 বা 1000 টাকা নিয়েছেন না নেতার থেকে? তো নেতা আপনার গলায় পাড়া দিয়ে 1 লক্ষ টাকা নিতে হবে না? আপনার কাছ থেকে তো নিতে হবে। আপনার সরকারি বরাদ্দ থেকে চুরি করবে, আপনার বিভিন্নভাবে আপনার লাইফের 12টা বাজিয়ে চাঁদাবাজি করে আপনার প্রতিটা ঘাটে ঘাটে চাঁদা দিতে হবে। এখানে বালি করতে গেলে, ওখানে এটা করতে গেলে, এখানে রড বিক্রি করতে গেলে, এটা করতে গেলে আপনাকে দিতে হবে। 1000 বা 500 টাকা দিয়ে একটা ভোট আপনি দিচ্ছেন, বিনিময় নেতা 5 বছর আপনাকে চুষে খেতে খেতে আপনাকে একদম কাঙাল করে ফেলবে। এটি তো রাজনীতির নিয়ম। আপনারা কি পরিচ্ছন্ন ভালো লোকগুলোকে ভোট দেন? দেন না।
তো আশা করেন কি সদরঘাটে দুর্ঘটনা ঘটবে, কমলাপুরে দুর্ঘটনা ঘটবে, সারা দেশে দুর্ঘটনা ঘটবে? কারণ কি? কারণ নেতারা তো আপনার মতো এই লঞ্চে ঝুলে ঝুলে যাবে না, এসি গাড়িতে করে যাবে, হেলিকপ্টারে যাবে, প্রয়োজনে বিমানে যাবে। এই দেশের এই সাধারণ যাত্রীবাহী যে লঞ্চ, বাস, ট্রেন, এগুলো গরিব মানুষের জন্য। নেতারা এখানে তাকালে তো সমস্যা, বুঝতে পারছেন? আর নেতাদের তো দৃষ্টি উপরে থাকবে। নেতার ছেলেরা যাবে 10টা গাড়ি নিয়ে, বহন নিয়ে, সামনে পিছে গাড়ির বহর, কে অ্যাক্সিডেন্ট করবে? সো আসেন আমরা এইরকম নেতাকে পরিপূর্ণ করে বাংলাদেশে ভরে দেই, আর আমাদের কপাল আমরা নিজেরা ধ্বংস করি। দর্শক, লঞ্চ দুটোর কি হয়েছে, আর ট্রেনের কি হয়েছে, বাসের কি হয়েছে, এগুলো নতুন করে আসলে খবর না। এগুলো আজকে আমি বলছি, কালকে আরো 2টা বড় ঘটনা ঘটে যাবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো, এই যে দুর্ঘটনার কি কোনো বিচার হবে? আদৌ হবে? এই বিচারহীনতার বাংলাদেশে খুলনায় দেখলাম প্রকাশ্যে গিয়ে ঘরে ঘুমন্ত অবস্থা 4জনকে গুলি করে চলে এসছে। কারণ হলো একজন নারী তার স্বামীকে ডিভোর্স দেয়, পরবর্তী আরেকটা বিয়ে করে, তাই ক্ষিপ্ত হয়ে আগের স্বামী গুলি করে চলে আসে। কেন গুলিটা করেছে জানেন? হঠাৎ করে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের লোকেরা সবচেয়ে বেশি ধর্ষণের কেসে আটকে গেছে, জানেন তো? সারা দেশে বাম্পার ফলন হয়েছে ধর্ষণের। আওয়ামী লীগ চলে যাওয়ার পর হঠাৎ করে বাম্পার ফলন হয়েছে ধর্ষণের বিএনপি। দেখছেন আপনি? হঠাৎ করে ক্ষমতা বসার পর এই ধর্ষণটা হঠাৎ করে বিএনপি এখন করছে কেন? গত 15.5 বছর আওয়ামী লীগ করছে, এখন বিএনপি করছে কেন? আগে তো বিএনপি করে নাই। তার মানে বিএনপি সব জিনিসগুলো কি এখন খারাইছে? বিষয়টা এরকম না। বিষয়টা হলো, যখনই যার দল ক্ষমতায় যায় সে বোঝে আমার বিচার হবে না। একদম মুদ্রা কথা হলো এটা। আওয়ামী লীগ মনে করতো তার কোনো বিচার হবে না, তাই সকল অপকর্ম করত। এখন বিএনপি মনে করে আমার দল ক্ষমতায় আছে, আমার বিচার করবে কে? সে অপকর্ম শুরু করবে। তার মানে হলো এই দেশ বিচারহীনতার জন্য এই অপরাধগুলো বাড়ে। তাহলে কি করতে হবে? এই দেশে এমন একটি বিচার ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে রাজনৈতিক আনুকূল্য গ্রহণ করতে পারবে না, কে কোন দল বিবেচিত হবে না, যে যেই কাজে অপরাধী তার সেই সাজা হবে। বাংলাদেশে গণভোট হলো কার জন্য? বিএনপির জন্য। বিএনপি দাবি করে গণভোট, এটা গণপরিষদের ব্যাপার ছিল, কিন্তু বিএনপি বলছে গণভোট। তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছে। আমাদের সালাউদ্দিন সাহেব এখন কি বলছেন বলেন, শুনছেন আপনারা? তার মানে হলো, একটা কথা আছে, বিপদ কেটে গেলে মানুষ কেন জানি বিএনপি হয়ে যায়। অর্থাৎ গত 15.5 বছর এই বিএনপি সংবিধান নিয়ে কত চমৎকার কথা বলেছে। আজকে সেই বিএনপি একদম হাসিনার আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলছে। কারণ কি? তারা ক্ষমতায় চলে এসছে। আমি শুধু বলবো, ক্ষমতা চিরস্থায়ী না। মনে রাখবেন, আপনারা আপনাদের ক্ষতি করছেন। শেখ হাসিনার থেকে কিছু শেখেননি আপনারা, আপনাদের শিখতে হবে। হাসিনার এত বড় ডিজাস্টার দেখেও যদি বিএনপি না শেখে, আমার আফসোস। কেন যেন মনে হয় দেশ তারেক রহমান চালাচ্ছে না, নেপথ্য থেকে কেউ চালাচ্ছেন। ওপারের কেউ এই দেশে বসে তার মতো করে দেশ চালাচ্ছেন। তারেক রহমান এই নীতির বা এই নিয়মের লোক নন। তাকে আমি যতটুকু চিনি, সে বাংলাদেশের মানুষের মতামতকে সম্মান করা ব্যক্তি, তার মা এবং তিনি এবং তার বাবা। কিন্তু কোথা থেকে যেন অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। হঠাৎ করে এই প্রসঙ্গটা কেন আসছি এই কারণেই, বাংলাদেশে যে পরিবর্তনগুলো আমরা ইউনূসের আমলে দেখেছিলাম, অ্যাটলিস্ট ঈদকে কেন্দ্র করে, অ্যাটলিস্ট এবার বিএনপি সেইটা দেখাতে পারতো, কিন্তু বিএনপির প্রথম ঈদ এটি। ইতিমধ্যে ট্রেনের লাইনচ্যুত, লঞ্চের এই অব্যবস্থাপনা, পথে সড়কে সড়কে চাঁদাবাজি, বাসের ভাড়ার 20 বছর রেকর্ড ভেঙে যাওয়া, এগুলো বিএনপির প্রথম ক্ষমতা এসে এই ইমেজ সংকটে ফেলবে বিএনপিকে। আমি মনে করি তারেক রহমানকে এই বিষয়গুলোকে কঠিনভাবে হ্যান্ডেল করতে হবে। তার নেতাদের উপর তার যে অগাধ আস্থা বা বিশ্বাস, সেখান থেকে তাকে একটু সরে আসতে হবে। কি চলছে তিনি নিজের চোখে একটু দেখতে হবে, নেতারা কি বলছেন সেটা না শুনে। কারণ অতীতে বিএনপির দুর্নীতিতে রেকর্ড ভাঙার ইতিহাস আছে। সো সেই নেতারা এই ক্ষমতা এখনই আসছেন, ঘুরে ফিরে তারাই তো আছেন। তারেক রহমান যদি একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান, তার নেতাদের মধ্যে আগে জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। দলবাজদের বিভিন্ন ইউনিভার্সিটিতে বসিয়ে দিবেন, বিভিন্ন রাষ্ট্রীয় পদে বসিয়ে দিবেন, আর দেশ সঠিকভাবে চলবে এটা আশা করেন? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে যোগ্য লোকদের, কোন দলবাজদের না। লাগারে লাগা ধান লাগা লোকদেরকে ভিসি বানাবেন, দেশ চলবে? আমরা এই দেশ তো চাই না, তো হাসিনার দেশ। আমরা চাই বিএনপির
শাসন ব্যবস্থা যেন হয় নতুন আদলে, যেটা এই যুব সমাজ চায়। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে হাসিনার পতন, সেই বৈষম্য এখনো সৃষ্টি হয়ে আছে রাষ্ট্রীয় প্রত্যেকটা পদে। একজন ডিসি, তিনি সৎ, অনেস্ট, আমি কুষ্টিয়ার ইকবাল সাহেবের কথা বলছি, তাকে সরাতে হবে কেন? সে আপনার বিএনপির আনুগত্য করে না, তাই? সে তো আল্লাহর আনুগত্য করে, সে তো সততার আনুগত্য করে না। তাকে পুরস্কার দেন, তাকে সরাতে হবে কেন সেখান থেকে? এই কাজগুলো বিএনপিকে বারবার বলে দেয় তারা আওয়ামী লীগের পথে হাঁটছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসান, দলের লোকদেরকে বসাবেন না প্লিজ। দলের লোকদের বসালে বিএনপির কর্মকাণ্ডগুলো ঠিক আওয়ামী লীগের মতো হবে 100%। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা দেখতেছি জেলা পরিষদে বিএনপি নেতাদের বসিয়ে দিচ্ছেন। এটা কোন পথে, কোন নিয়মে, কোন আইনে বলেন আপনারা? কোন আইনে করছেন এগুলো? এগুলো ইউনূস সরকার যখন করতো, আপনারা সংবিধান উল্টে গেল, বৈধ গেল, এটা হলো সেটা হলো, অনেক বক্তব্য দিয়েছেন। এখন অনির্বাচিত নিজের দলীয় লোকদেরকে বসাচ্ছেন আর দলের লোকদেরকে এখন টেন্ডারবাজির সুযোগ করে দিচ্ছেন। এই দেশ এই বিএনপি কি লম্বা টাইম ক্ষমতা থাকতে চায় নাকি শর্ট টাইম থেকে কামাই রোজগার করে চলে যেতে চায়? আমি কিছু বুঝতে পারছি না। অনির্বাচিত ব্যক্তিদেরকে বসাচ্ছেন কেন? যেটা আপনার নির্বাচিত সরকার, নির্বাচন দেন দ্রুত। এখন যেভাবে আছে থাকুক, নির্বাচন দিয়ে আপনারা এখানে আপনাদের লোকগুলো বসান যারা নির্বাচিত হবে। না, নিজেদের লোকগুলোকে বসিয়ে আপনি যখন নির্বাচন দেবেন, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাহলে হাসিনার দোষটা কি ছিল বলেন? আমাকে একটা কথা বলেন, যে হাসিনাকে যে কারণে যুব সমাজ, ছাত্র জনতা খেদিয়েছে, তার দোষটা কোথায়? যদি সেই কাজগুলো বিএনপি করে তাহলে লাভটা কোথায়? দর্শক, আবারও বলছি, ঈদকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্কভাবে চলাফেরা করব। আমাদের ভাগ্যে কি আছে জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ বাসে যেতে পারছে না, ট্রাকে করে যাচ্ছে। ছবিগুলো দেখতে পাচ্ছি, মানুষ ট্রেনে জানলা দিয়ে ঢুকছে। ভাই, এইভাবে রিস্ক নিয়ে চলাফেরা করবেন না, জীবনের মূল্য সবচেয়ে বেশি। আপনারা নৌকা দিয়ে লঞ্চে ওঠার সময় সতর্ক থাকবেন। এইসব মাঝিদের কোনো স্টেশন নাই। লঞ্চের যারা কি বলে, সুকানি না কি বলে, যারা লঞ্চ ড্রাইভ করে, এদের শিক্ষাগত যোগ্যতা আমি জানি না কতটুকু। বাংলাদেশের কোনো মানুষই তার জবাব দিতার মধ্যে নেই। কোনো মানুষই কোনো মানুষের জীবন কেড়ে নিতে দ্বিধা করে না। আমরা প্রতিটা মানুষ প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতিবাজ, প্রতিটা মানুষ প্রতিটা ক্ষেত্রেই আমরা অন্যায়কে সাপোর্টকারী। আমি আমার ক্ষেত্রে করি, আপনি আপনার ক্ষেত্রে করেন, আরেকজন আরেকজনের ক্ষেত্রে। আমরা তিনজনে তিন জায়গায় খারাপ মানুষ, যে জন্য পুরো বাংলাদেশটা একটা খারাপের মধ্যে আটকে গেছে। প্রশ্ন উঠতে পারে আমরা আসলে কোথায় বাস করছি? আমাদের ভাগ্যের পরিবর্তন কি আদৌ হবে? 54 বছর এই দেশ আসলে কি পেয়েছে? আমরা সামনে যাচ্ছি না কেবল পেছনে যাচ্ছি? এগুলো ভাবতে গেলে লজ্জা লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। এত কিছুর পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমাদের সড়ক পথগুলো এখনো মৃত্যুর নগরী হয়ে গেছে। আমাদের লঞ্চ, ট্রেন, বাস, আমরা জার্নি পথে মনে করি যে প্রিয়জনের কাছে যাচ্ছি, কিন্তু আমরা এটাও সঙ্গে সঙ্গে ভাবি যে আমি যাব না, আমার লাশ ফিরে যাবে। এই যে একটা ভাগ্য আমাদের, এই সিস্টেম, কি বলবে, এমন একটা সিস্টেম তৈরি হয়েছে বাংলাদেশে, যে সিস্টেমে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা সংস্থা আসলে করাপশনে জড়িয়ে গেছে, অনিয়মে জড়িয়ে গেছে। এই দেশের একটা ভালো ড্রাইভার দরকার, যে দেশটাকে সঠিকভাবে চালাবে। বসেছিলেন জনাব তারেক রহমান, আমরা তার কাছে আশা রাখি। তার মধ্যে জিয়াউর রহমানের ছায়া দেখতে পাই, দেখি, খুঁজি আমরা এখনো। কিন্তু যে লোকগুলোকে দিয়ে তিনি রাষ্ট্রটাকে চালাবেন, সেই লোকগুলোর প্রতি আমাদের আস্থা খুবই কম। এখন তিনি কি করবেন? একজন মানুষ ড্রাইভ করে পুরো দেশ চালাতে পারবেন না। অজস্র তার সহকারী ড্রাইভার লাগবে, যারা তাকে পথ দেখাবে সঠিকভাবে, বলে দিবে সঠিক কোনটা, সঠিক রুট কোনটা। ভুল রুটে গেলে তো আমাদের গাড়ি লাইনচ্যুত হবে। ট্রেন যেমন বগিচ্যুত হয়, এই রাষ্ট্র দেশচ্যুত, আমাদের ট্রেনের মতোই লাইনচ্যুত হয়ে যাবে। তাহলে যোগ্য লোকগুলোকে ভালো জায়গায় বসানো উচিত। নিরপেক্ষ হোক প্রয়োজনে, কোন দলের, অন্য দলের হোক, তারপরও শুধু যোগ্য লোকগুলোকে আপনারা বাছাই করেন। দুর্নীতিবাজদেরকে বাছাই করেন, যাদের পেছনে অনেক অভিযোগ আছে দুর্নীতির কিংবা করাপশনের, কি বলে, ব্যাংক ঋণ খেলাপি বা অনিয়মের, এই লোকগুলোকে আস্তে আস্তে সরান। জনাব তারেক রহমান, আপনি জীবনে প্রথম সুযোগটি পেয়েছেন রাষ্ট্র পরিচালনায়। আমরা আপনার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, অপেক্ষায় আছি আপনার হাত ধরি, হয়তো কিছু একটা আমরা দেখব। আমাদের হতাশ করবেন না আশা করি। আল্লাহ হাফেজ।